আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি পারভিন মিতা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে সারা দেশে বাস ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। ঢাকা ও চট্টগ্রাম মহানগর সহ দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে 11 পয়সা। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। বিস্তারিত জানাচ্ছেন বিলাল হোসেন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বব্যাপী জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে সরবরাহ ঠিক রাখতে 18 এপ্রিল ডিজেলের দাম 15 টাকা বাড়িয়ে 115 টাকা করে সরকার। এরপর থেকে গণপরিবহনে ভাড়ার সমন্বয়ে জোর দাবি জানিয়ে আসছিল বাস মালিকরা। কয়েক দফা বৈঠকের পর বৃহস্পতিবার ভাড়া সমন্বয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেয় সরকার। আপনারা জানেন, সচিবালয় সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মন্ত্রী জানান, সকল গণপরিবহনে কিলোমিটারে 11 পয়সা বাড়বে ভাড়া। ভবিষ্যতে তেলের দাম কমলে বা বাড়লে হবে সমন্বয়। সবার সাথে মিটিং করে যারা এই সেক্টরে যুক্ত 11 পয়সা পার কিলোমিটার বাড়া না সমন্বয় বলবো আমি। সব তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে, আবার তেলের দাম যদি বাড়ে কোনো কারণে তাহলে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় হবে। সর্বনিম্ন ভাড়া 10 টাকা থাকবে জানিয়ে শেখ রবিউল আলম বলেন, এই ভাড়া বৃদ্ধি শুধুমাত্র ডিজেল চালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিটি কর্পোরেশন এরিয়ায় এখন মনে হয় 2 টাকা 42 পয়সা আছে পার কিলোমিটার, সেটা 11 পয়সা যুক্ত হয়ে 2.53 টাকা। আবার যদি আন্তঃজেলা যান 2 টাকা 12 পয়সা আছে, সেখানে আবার 11 পয়সা যুক্ত হবে, 2 টাকা 23 পয়সা হবে পার কিলোমিটার। না, এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। সড়কপথে ভাড়া বাড়লেও নৌ ও রেল পথে বাড়ানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি মন্ত্রণালয়। রেলের ভাড়ার বাড়ানোর ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। সারা দেশে জ্বালানি তেলের সংকট কমছেই না। গণপরিবহন থেকে ব্যক্তিগত যানবাহনের তেল সংগ্রহে দিশেহারা গ্রাহকরা। এখনও জ্বালানি তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। তেলের দাম বৃদ্ধি, বিপিসি দেশের সব ফিলিং স্টেশনে জ্বালানির সরবরাহ 20 থেকে 25% বাড়ানোর পরেও ভোগান্তি কমেনি পাম্পগুলোতে। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। গ্রীষ্মের খরতাপে তেলের জন্য হাহাকার বাড়ছে চালকদের। পেট্রোলিয়াম কর্পোরেশন তেলের সরবরাহ বাড়ালেও চাপ কমছে না পাম্পগুলোতে। ফলে রাজধানীর অনেক পাম্পেই সকাল থেকে বন্ধ তেল সরবরাহ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, তেমনই বাড়ছে ভোগান্তি। 3 দিন ধরে আসতেছি, প্রথম দিন তেল পাই নাই, দ্বিতীয় দিন পাইছি, দেয় 10টা তেল দেয়। আমি 10টা তেল দিয়ে 2 দিন চালাইলেই শেষ, দেখা যায় 2 দিন পর আবার একটা দিন সারাদিন এইভাবেই চলে যায়। কেমনে কি করুম ভাই, তেলের দাম বৃদ্ধি করলো কিন্তু তেল তো দিচ্ছে না। 5-6 ঘন্টার মতো দাঁড়াইছি, 8 লিটারের মতো, 8.5 লিটার ঢুকছে, 1200 টাকার তেল, এখন তো 140 করছে। 6টা 25 লাইনে দাঁড়াইছি, এই যে এখন তেল পেলাম। আমি ফুয়েল পাস দিয়ে তেল নিছি, ফুয়েল পাশে আপনার 1400 টাকা তেল দেয়। আমার সপ্তাহে প্রায় 8-10 লিটারের মতো তেল লাগে, তো এই জন্যই ফুয়েল পাস করে নিলাম। ফুয়েল পাস করাতে আজকে আমি 1400 টাকা তেল পেয়েছি। দাম বাড়ানোর পরেও ভোগান্তি না কমায় অসন্তুষ্ট ক্রেতারা। সবার চাওয়া এমন ভোগান্তি থেকে দ্রুতই মুক্তি মিলবে। দাম বৃদ্ধি হইলে আমরা মনে করছিলাম যে তেলের দাম বৃদ্ধি পাইলে মানুষ স্বাভাবিক হবে, কিন্তু স্বাভাবিক হয়নি, এখন আবার আগের চেয়ে বেশি দুর্বিষহ হয়। তেলের দাম বাড়ার পরে ভাবছিলাম যে কিছুটা স্বাভাবিক হবে, সেই একই রকমই চলছে। দাম বাড়ার পরেও যদি আমরা লাইন ধরে 3 ঘন্টা 4 ঘন্টা লাইন ধরে তেল দিই, তাইলে তো আমাদের এই শুদ্ধ সময় তো রয়েই গেল, তাহলে আমাদের দাম বাড়ার লাভটা হইল কি? দ্রুতই স্বাভাবিক হবে তেলের সরবরাহ, চাহিদা মতো মিলবে তেল, এমনটা প্রত্যাশা সকলের। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা। জ্বালানি তেল সহ দেশের চলমান সংকট সমাধানে সরকারি দল ও বিরোধী দলের ঐতিহাসিক ঐক্য। 10 সদস্যের কমিটি গঠন। বিরোধী দলের প্রস্তাবের প্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে সভাপতি করে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে এ ঘোষণা দেন তিনি। সরকারের পক্ষ থেকে সাড়া মেলায় সংসদ নেতাকে ধন্যবাদ জানান বিরোধী দল নেতা শফিকুর রহমান। আরও জানাচ্ছেন এয়ার বাদল। আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলমান, এতে হরমুজ প্রণালী বন্ধ করায় বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহের উপর নেতিবাচক প্রভাব পড়ে। এর প্রভাব মুক্ত হতে পারেনি বাংলাদেশও।
বাড়ছে ভোগান্তি। অবশেষে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয় সরকার। এমন সংকট মোকাবেলায় বুধবার জাতীয় সংসদে সরকারের পাশে থাকার প্রস্তাব করে বিরোধী দল। এদের দিকে কি আমরা একটু সুদৃষ্টি দিতে পারবো? বিরোধী দলের প্রস্তাব মেনে নেয় সরকার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে 10 সদস্যের কমিটি গঠনের বিষয়টি ঘোষণা করেন, যাতে সরকার দলীয় 5 জনের নাম জানান প্রধানমন্ত্রী। বলেন, বিরোধী দলকে সাথে নিয়ে তাদের পরামর্শে দেশের সমস্যার সমাধান করবে সরকার। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো। বিরোধী দল সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই সংসদ এক ঐতিহাসিক মর্যাদায় পৌঁছালো। তাদের পক্ষ থেকেও কমিটির 5 জনের নাম দিবে বলে জানান বিরোধী দলীয় নেতা। মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ বিষয়টাকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য। আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ, এবং আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শীঘ্রই ইনশাআল্লাহ নামগুলো পেশ করব। জ্বালানি সংকট সহ দেশে চলমান ইস্যু সমাধানে সন্তুষ্টি প্রকাশ করেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত বীর বিক্রম হাফিজউদ্দিন আহমদ। আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশার সঞ্চার হয়েছে। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। আপনাদেরকে ধন্যবাদ। AR বাদল, RTV, ঢাকা। জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের পর এবার দাম বাড়ার পথে বিদ্যুতের। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সাধারণ মানুষ। তারা বলছেন, ব্যয় বাড়লেও সেই হারে আয় বাড়ানোর কোনো সুযোগ নেই। এদিকে এপ্রিলে তেলের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও হঠাৎ বাড়ানোর ফলে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। হুসাইন মাহমুদ শাওন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। লেখাপড়ার খরচ চালাতে অবসর সময়ে করেন রাইড শেয়ারিং। যাত্রীর অপেক্ষায় কাঠফাটা রোদেই কারওয়ান বাজার মোড়ে দাঁড়িয়ে শাওন, কিন্তু তেলের দাম বাড়ায় তিনি মেলাতে পারছেন না লাভ ক্ষতির হিসাব নিকাশ। একজন যাত্রী আসলে সেখানে দেখা যাচ্ছে যে রাইডার 4-5 জন গিয়ে ঘিরে ধরতেছে, যার কারণে কি ভাড়াটা আগের তুলনামূলক কমে আসতেছে। যে খরচটা বাড়তেছে বা আমাদের যে অকটেনের দামটা বাড়ানো হয়েছে, এই খরচটা এখনো তুলনামূলকভাবে উঠানো যাচ্ছে না। শাওনের মতো প্রায় প্রতিটি চালকের কাঁধেই এখন বাড়তি ব্যয়ের চাপ। এমন পরিস্থিতিতে ভাড়া বাড়ানোর বিকল্প দেখছেন না তারা। যেভাবে মালিক চালাইতেছে তালি তুলি দিয়ে চলতেছি, ভাড়া আসলে না বাড়ালে তো হবে না। খেটে খাওয়া মানুষের উপরে বেশি প্রভাব পড়বে, কারণ তারা তো হচ্ছে দিন আনে দিন খায়। তেলের অস্থিরতার মধ্যেই আবারও বাড়লো এলপি গ্যাসের দাম। 2 দফায় 600 টাকা বেড়ে 12 কেজির সিলিন্ডার পৌঁছেছে 1940 টাকায়। এক মাসে 2 বার দাম বাড়ার কারণে ক্রেতার উপর তো ব্যাপক প্রভাব পড়বেই। এখন ক্রেতারা বিকল্প রাস্তা খুঁজবে, কেউ ইলেকট্রিক চুলা রান্না করবে, কেউ আবার একটা ব্রাকেটের নতুন লাকড়ি চুলার মতো ওটা রান্না করবে। বর্তমানে 600 টাকা বাড়াতে কিন্তু 2000 টাকায়। আগে গ্যাস আমরা 1200-1300 টাকা দিয়ে কেনা পড়তো আমাদের, এখন এত দাম বাড়াতে আমাদেরও চলতে অসুবিধা হচ্ছে। তেল গ্যাসের পর বিদ্যুতের দামও বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি 1 টাকা 80 পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বিদ্যুৎ বিভাগের। মাত্র 1 মাসের ব্যবধানে এলপি গ্যাসের দাম প্রতি কেজিতে বেড়েছে 50 টাকা। বেড়েছে জ্বালানি তেলের দাম, বাড়ার পথে বিদ্যুতের মূল্য। কিন্তু এতে নাগরিকদের উপর কতটা প্রভাব পড়বে, কি বলছেন ভোক্তা সাধারণ? আগেও 10 টাকা চা বেচছি, 1200 টাকা গ্যাস কিনে, এখন 2000 টাকা গ্যাস ওই একই দামে বেচতে হয়। তা আমাদের লস না? তেলের দাম বাড়ার সাথে সাথে আপনার প্রত্যেকটা মালামালের দাম অটোমেটিকলি বেড়ে যাবে, সে আরে কিন্তু মানুষের ইনকামও বাড়তেছে না। তবে গণশুনানির মাধ্যমে জ্বালানির মূল্য নির্ধারণ না হয় জনগণ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে মনে করছেন ক্যাব সভাপতি। যেটুকুই বাড়াবে এটা গণশুনানি হওয়া দরকার ছিল, যেটা এখন অনুপস্থিত। অর্থাৎ মানুষ পাবলিক জানুক যে কেন বাড়ানো হচ্ছে, এটি যেমন একটা জিনিস। আরেকটা হলো মনিটরিংটা জোরদার করা উচিত। তেল কিন্তু আপনার মুদির দোকানে পাওয়া যাচ্ছে, তাহলে এই মুদির দোকানে তেলটা কিভাবে গেল? মানুষ এখন কিন্তু তাদের অনেকটাই ধৈর্য হারাচ্ছে। তাই এটা কিন্তু সরকারের জন্য একটি বিপজ্জনক, এবং আমি যেটা বলবো যে ভোক্তাদের স্বার্থে যেটাই করুক এটা আলোচনার মাধ্যমে করা উচিত। চলমান পরিস্থিতিতে জনবান্ধব সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান সংশ্লিষ্ট সবার।
সর্দার রাজীব, RTV, ঢাকা। কৃষি খাতে সেচ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংসদে একথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, গ্রামের কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রে সমস্যার কথা স্বীকার করে বিগত সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেন প্রতিমন্ত্রী। এদিকে জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব। সাদিয়া কানিজার রিপোর্টে দেখুন বিস্তারিত। বর্তমানে বিদ্যুৎ সংকটে পুরো দেশ। চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় দেশের অনেক এলাকায় দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 20তম দিনে 300 বিধিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ বিষয়ে বিবৃতি দেন। বলেন, পুঞ্জীভূত এই বিদ্যুৎ সমস্যার দায় বর্তমান সরকারের নয়, বরং এটি বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনার ফল। এই পুঞ্জীভূত সমস্যার দায় কোনোভাবেই বর্তমান নির্বাচিত সরকার কিংবা কারণ নয়, এটি বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনার দায় আমাদের সকলকে নিতে হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, বুধবার দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল প্রায় 16,000 মেগাওয়াট, যার বিপরীতে উৎপাদন সম্ভব হয়েছে 14,126.35 মেগাওয়াট। ফলে দেশ জুড়ে 2,086 মেগাওয়াট লোডশেডিং করতে বাধ্য হয়েছে সরকার। 110 মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা মনে করি শহরের মানুষ আরামে থাকবে এবং গ্রামের মানুষ অর্থাৎ খেটে খাওয়া কৃষক কষ্টে থাকবে, এটি কোনোভাবেই কাম্য নয়। কৃষকদের সেচ কাজের সুবিধার্থে নিরবিচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সে নির্দেশনা বাস্তবায়নে রাজধানীতে প্রাথমিকভাবে পরীক্ষামূলক 110 মেগাওয়াট লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত। সামর্থ্য থাকলেও গ্যাসের আমদানি বাড়াবার কোনো সুযোগ নেই, কারণ এর জন্য যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেই ইনফ্রাস্ট্রাকচার দ্রুত সম্পন্ন করা সম্ভব নয়। এদিকে বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা বলেন, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক, কিন্তু গ্যাস ও জ্বালানি স্বল্পতার কারণেই উৎপাদন ব্যাহত হচ্ছে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সাদিয়া কানিজ। দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে এখনই প্রয়োজন জরুরি সংস্কার, এমনটাই মত বিশ্লেষকদের। তারা বলছেন, শুধু আন্তর্জাতিক সংস্থার চাপ নয়, নিজেদের স্বার্থেই অর্থনৈতিক সংস্কার শুরু করা উচিত। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা এবং জ্বালানি সংকটে ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করছে। দুপুরে PRI সেন্টারে পলিসি ডায়ালগ অনুষ্ঠানে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের উপর জোর দেন বক্তারা। একই সঙ্গে ব্যাংক খাতে সংস্কার, দুর্বল ব্যাংকের একীভূতীকরণ এবং মানি লন্ডারিং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির 36 প্রার্থী ও জামায়াত জোটের 12 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। অন্যদিকে এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন তিনি। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন বৃহস্পতিবার সকাল 10টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুরু হয় বাছাই কার্যক্রম। কাগজপত্র যাচাই করে বিএনপি মনোনীত 36 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। সেই সঙ্গে স্বতন্ত্র জোট মনোনীত প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আপিল করতে চাইলে আগামী রোববারের মধ্যে মাননীয় কমিশন বরাবরই আপিলটা করতে হবে। সংসদে গিয়ে আইন প্রণয়নের পাশাপাশি এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন প্রার্থীরা। সর্বোচ্চ ভালোবাসার সাথে দায়িত্বের সাথে কাজ করতে হবে। নারীর নিরাপত্তাটাও প্রশ্নবিদ্ধ, তাদের কণ্ঠস্বর হিসেবে আমি সংসদে কথা বলবো। পুরো সমগ্র বাংলাদেশে একজন ডাক্তার হিসেবে হেলথ কেয়ার সিস্টেম যেন ডেভেলপ হয়, সেই ব্যাপারে আমি কাজ করব। যে বাংলাদেশ যে ঝিমিয়ে পড়েছে, নুয়ে পড়েছে, সেই নুয়ে পড়া বাংলাদেশটাকে আবার যেন মাথা তুলে দাঁড়াতে পারে। তারা পার্লামেন্টে ঠিক তাদের ভূমিকা রাখবেন, যে ভূমিকা এখন বর্তমানে বাংলাদেশের জন্য প্রয়োজন। বুধবার জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত রাখে ইসি। কাগজপত্র যাচাই বাছাই করে তার মনোনয়ন বাতিল ঘোষণা করে কমিশন। চাকরি থেকে অব্যাহতি নিলে বা অবসর গ্রহণ করলে 3 বছর অতিক্রান্ত হতে হয়। ওনার ক্ষেত্রে এই 3 বছর অতিক্রান্ত হয়নি, বিধায় এই মনোনয়নপত্রটি
বাতিলযোগ্য। এদিকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানান মনিরা শারমিন। আমার চাকরি 2 বছর হয়েছে মোটে, তো আমার যে চাকরি 2 বছর, আমি 3 বছরের কুলিং পিরিয়ড যদি আবার চাওয়া হয়, সেই জায়গায় আসলে একটা বড় অসামঞ্জস্যতা আমরা লক্ষ্য করি। এখানে একটা আপিল করব এবং এটার একটা শুনানির একটা সুযোগ আমি চাই। তার আইনজীবীর প্রত্যাশা আপিলের পর বৈধতা ফিরে পাবেন তারা। একজন কৃষি ব্যাংকের অফিসার কিভাবে এতগুলো এমপিকে প্রভাবিত করতে পারেন? রিটার্নিং কর্মকর্তার এটা হচ্ছে আইন না বুঝার ফল। 2 দিন মনোনয়ন যাচাই বাছাই করে 50 জনের মধ্যে 49 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে কমিশন। রিটার্নিং অফিসারের বিরুদ্ধে আপিলের জন্য আগামী 26 এপ্রিল দিন ধার্য করেছে ইসি। রুদ্র রফিক, RTV, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমান সহ 12 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 5 মে নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ মামলার শুনানি হয়। মামলার সব আসামি পলাতক থাকায় তাদের হয়ে আইনি লড়াইয়ের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজ আসামিদের ডিসচার্জ আবেদন নিয়ে শুনানি করেছেন স্টেট ডিফেন্স আইনজীবীরা। এর আগে গত 19 এপ্রিল আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়ে প্রসিকিউশনের শুনানি শেষ হয়। অসৌজন্যমূলক আচরণের জেরে হাইকোর্ট বিভাগের বিচারপতি আব্দুল মান্নানকে বিচারিক ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার প্রধান বিচারপতির দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। গত 3 এপ্রিল সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে গিয়ে তিনি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিচারপতির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে অনুষ্ঠান স্থল থেকে সরিয়ে নেন। 2 মিনিটের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে বেঞ্চ পুনর্গঠন করেছেন, সেখানে তাকে কোনো বিচারিক দায়িত্বে রাখা হয়নি। এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে মিরপুর 10 আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাসিল মাদ্রাসা ও শহীদ পুলিশ স্মৃতি কলেজের কেন্দ্রসমূহ পরিদর্শন করেন তিনি। বিরোধী দলীয় নেতা পরীক্ষার্থীদের সুবিধা অসুবিধার খোঁজ খবর নেন এবং তাদের সুস্থতা ও ভালোভাবে পরীক্ষা দিয়ে সফলতার জন্য মহান রবের দরবারে দোয়া করেন। এ সময় তিনি কেন্দ্র সচিবকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে পরামর্শ দেন এবং পরীক্ষাকালীন সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বিক্ষিপ্ত সংঘর্ষ, অভিযোগ পাল্টা অভিযোগে শেষ হলো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। 16 জেলার 152 আসনে ভোট দেন ভোটাররা। আর নদিয়ার কৃষ্ণনগরের জনসভায় যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাংলায় এখন বিজেপির জোয়ার। এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি নির্বাচন হলো তামিলনাড়ুতে। আগামী 29 এপ্রিল দ্বিতীয় ধাপের ভোট শেষে 4 মে ফলাফল ঘোষণা করা হবে। কলকাতা প্রতিনিধি পরমাশিস ঘোষ রায়ের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ইমরুল হাসান। সকাল থেকে জেলায় জেলায় বিভিন্ন বুথের বাইরে সারিতে দাঁড়াতে শুরু করেন ভোটাররা। প্রথম দফায় পশ্চিমবঙ্গের 16টি জেলার 152টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হলো। জেলাগুলো হলো জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান। প্রথম দফার এই 152টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1478 প্রার্থী। তাদের মধ্যে নারী প্রার্থী রয়েছেন 167 জন। সবচেয়ে বেশি 15 জন করে প্রার্থী কোচবিহার দক্ষিণ, করণদিঘি ও ইটাহার আসনে, আর কম প্রার্থী পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় 5 জন করে। প্রথম দফার ভোটে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেখানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগের নির্বাচনে তিনি এই আসনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরাজিত করেছিলেন। ভোট গ্রহণ শুরু হতেই পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া ভোট গ্রহণের দিনই পশ্চিমবঙ্গে হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদিয়ার কৃষ্ণনগরের বিশাল জনসভায় যোগ দিয়ে মোদী বলেন, এই জনজোয়ার আজ বাংলাকে ইঙ্গিত দিচ্ছে, বাংলায় আসছে বিজেপি, চলে যাচ্ছে তৃণমূল। আর এই বাংলায় ভয় আউট হচ্ছে, ইন হচ্ছে ভরসা।
गंगा सागर आने का বিগত 50 বছরের ইতিহাসে কোনো নির্বাচনে এত কম সহিংসতার ঘটনা ঘটেনি। ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে। কৃষ্ণনগরের এই বিশাল জনসভা থেকে স্লোগান উঠেছে পরিবর্তন দরকার, তাই চাই বিজেপি সরকার। बंगाल में हो रहा बम्पर मतदान। এবারের বিধানসভা নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টির মধ্যে। প্রথম দফার ভোটের এই 152টি আসনের মধ্যে সর্বশেষ 2021 সালের নির্বাচনে তৃণমূল জিতেছিল 92 আসনে, বিজেপি জিতেছিল 59 আসনে। মমতা এখন পর্যন্ত টানা 3 বারের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রথমবার ক্ষমতায় আসেন 2011 সালে বামফ্রন্টের 34 বছরের শাসনের অবসান ঘটিয়ে। অন্যদিকে 2014 সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এ পর্যন্ত টানা 12 বছর ধরে ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় রয়েছে বিজেপি। ইমরুল হাসান, RTV। বিধানসভা নির্বাচনের সর্বশেষ খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, সর্বশেষ কি অবস্থা দেখছেন? যে পশ্চিমবঙ্গের আজকে প্রথম দফা নির্বাচন ছিল, সকাল 7টায় নির্বাচন শুরু হয়েছিল, ভোট পর্ব শুরু হয়েছিল। প্রথম দিকে দেখা গেছিল একেবারে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় মকপোল শুরু হওয়া থেকেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়েছিল। সকাল 9টা থেকে নির্বাচন কমিশন যে পর পর করে নির্বাচনের সমীক্ষা দিচ্ছিল, কত শতাংশ ভোট পড়ছে, শুরু থেকেই কিন্তু ভোট পড়ার যে পরিসংখ্যান সেটা ছিল একেবারে ঊর্ধ্বমুখী। শেষ পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত 89.77% ভোট পড়ে। ভোট বিকেল 5টার পরেও কিন্তু বেশ কিছু জায়গায় চলমান রয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী আনঅফিসিয়ালি যেটা বলা হচ্ছে, এই শতাংশ কিন্তু 95% ছাড়িয়ে যেতে পারে। কিন্তু মানুষ এই গণ উৎসবে সামিল হলেও, ভয় ভীতিতে উপেক্ষা করে মানুষ ভোটদানে অংশগ্রহণ করলেও কিন্তু দেখা যাচ্ছে অশান্তি কিন্তু আজকের ভোটকে মুক্ত করতে পারেনি। অশান্তি কিন্তু বিভিন্ন জায়গাতেই হয়েছে। বুথ জ্যাম, শুরুতে ইভিএম মেশিন খারাপ, প্রার্থীর গায়ে হাত দেওয়া, ইট ছোড়া সেনাবাহিনীর গায়ে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপক সংঘর্ষ হয়েছে। এবং বিকেল 4টের পর নির্বাচন কমিশন রাজ্যের 3টি জেলাকে একেবারে রেড অ্যালার্ট জারি করেছে, মুর্শিদাবাদ, কোচবিহার এবং বীরভূম। কিন্তু সর্বশেষ পরিসংখ্যান বলছে যে বিশেষজ্ঞরা বলছেন এত সংখ্যক ভোটের হার কিন্তু একেবারে গণতন্ত্রের অন্যতম পীঠস্থান এবং বাংলার অস্মিতা রক্ষায় যে মানুষ এবারে ভোটদানে অংশ নিয়েছেন সেটা কিন্তু তথ্যবিজ্ঞ মহল বলছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে মানুষ কিন্তু সমস্ত ভয়কে উপেক্ষা করে যেমন ভোটদানে অংশ নিয়েছেন, তেমনি তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন পশ্চিমবঙ্গে যে এখনো যে গণতন্ত্র রয়েছে, কখনোই বাংলার মানুষের গণতন্ত্রের টিপে ধরা যাবে না, তারই কিন্তু সাক্ষ্য রাখলো আজকের গণতন্ত্র প্রিয় বাংলার মানুষ। বলা যাচ্ছে যে দিনের শেষে একেবারে এখনো যেসব জায়গায় ভোট চলছে, দিনের শেষে এটা ধরে নেওয়াই যেতে পারে বিকেল 5টার সময় যখন 90% ছাড়িয়ে গেছে, একেবারে দিনের শেষে সন্ধ্যে 6টা 6:30 পর্যন্ত কিন্তু ভোট চলবে। সেই ভোটের পরিসংখ্যান কিন্তু শেষ পর্যন্ত প্রায় 90 থেকে 95% পৌঁছে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। অসংখ্য ধন্যবাদ পরমাশিস আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রচার মাধ্যমগুলো একজন শিল্পীকে তার রাজনৈতিক পরিচয়ে বিচার করায় অনেক গুণী শিল্পী প্রচারণায় পিছিয়ে থাকেন। দুপুরে রাজধানীর চিত্রশালা অডিটোরিয়ামে স্বাধীনতা ও 21শে পদকপ্রাপ্ত চারু ও কারুশিল্পীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সংকটকে বিরোধী দল বিএনপির ব্যর্থতা হিসেবে বলতে চাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। জানান, জ্বালানি সংকটের কারণে 4000 মেগাওয়াট বিদ্যুৎ কম পাওয়া, লোডশেডিং হচ্ছে। এ সময় জ্বালানি মন্ত্রণালয়কে সঠিকভাবে দায়িত্ব পালন করারও আহ্বান জানান তিনি। দল এবং দলের যে সমস্ত একজন গুণী ব্যক্তিকে বিচার করা হয় সে কোন দলের লোক, আবার আরো বিচার করা হয় সে ভারতপন্থী না ভারতপন্থী না, ইত্যাদি নানা বিষয় নিয়ে নানা টার্মিনোলজি ব্যবহার করে বিচার করা হয়। কিন্তু তার গুণ, তার প্রতিভা, তার কন্ট্রিবিউশন, তার মেধা, এগুলো বিবেচনা করে তার সামগ্রিক সত্তাকে উপস্থাপন করার ক্ষেত্রে আমাদের দেশের বিভিন্ন যে প্রচার যন্ত্রগুলো আছে সেই প্রচার যন্ত্রগুলো ঠিকমতো কাজ করে না।
আর্থিক সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মীদের বেতন অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও কামাল আকবর। জানান, প্রতিষ্ঠানটির তহবিলে বর্তমানে 1 লাখ টাকারও কম অর্থ রয়েছে। অর্থের যোগানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে যোগাযোগ করেও ইতিবাচক সাড়া মেলেনি বলে অভিযোগ করেন তিনি। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠানটির করুণ অবস্থা তুলে ধরে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সবার সহযোগিতা কামনা করেন। গত 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে 1170 শিশুর মধ্যে রোগটির উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে এই পর্যন্ত মোট 28,334 শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ঢাকার বাইরে ময়মনসিংহ, বরগুনা, নেত্রকোনা, হবিগঞ্জে বেড়েছে হামের প্রকোপ। পরিস্থিতি সামাল দিতে চালু করা হয়েছে বিশেষ আইসোলেশন ওয়ার্ড। চিকিৎসকরা বলছেন, সংক্রমণ রুখতে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। চলতি বছরের 16 ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে থার্ড টার্মিনাল চালুর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। জানান, যে কোনো মূল্যে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানের রূপ দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী বাজেট ঘোষণার পর কক্সবাজারে সাগরে ভাসমান রানওয়ে চালুর বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। বলেন, আগামী 30 এপ্রিলের মধ্যে বোয়িং থেকে 14টি বিমান এবং কিছু বিমান লিজ নেওয়ার ব্যাপারে কাজ করছে মন্ত্রণালয়। এছাড়া দেশের পর্যটন কেন্দ্রগুলোকে লাভজনক করতে পিপিপি মডেল পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছে সরকার। 30 এপ্রিলের মধ্যেই আমরা বোয়িংয়ের সঙ্গে চুক্তি করতে যাচ্ছি। উই আর পারচেজিং 14 এয়ারক্রাফট। 5 বছর লাগবে তাদের এই বোয়িং ডেলিভারি করতে। এর মধ্যে আমরা বোয়িং এবং এয়ারবাসের সঙ্গে যোগাযোগ করে লিজে আমরা এয়ারক্রাফট আনবো খুব শিগগিরই। ইমিডিয়েটলি আমরা থার্ড টার্মিনাল ওপেন করবো। আমরা চিন্তা করতেছি এন্ড অফ দিস ইয়ার, যদি পারি 16 ডিসেম্বরে করলাম, আর না হলে আমরা নিউ ইয়ারে করলাম। এরকম ধরনের একটা চিন্তাভাবনা আমরা করেছি। দেশের সব পাটকল দ্রুত সচল করা হবে বলে জানিয়ে পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ডিসেম্বরের মধ্যে আরও 6টি পাটকল বেসরকারি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সচিবালয়ে সারা দেশে বন্ধ পাট মিল ইজারা সংক্রান্ত বিষয়ে স্টেক হোল্ডারদের সাথে বৈঠক শেষে কথা বলেন। মন্ত্রী বলেন, যে পাটকলগুলো ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে সেগুলো বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিনিয়োগ পেয়েছে। সচল হওয়া মিলে বৈদেশিক মুদ্রার পাশাপাশি হাজার হাজার কর্মসংস্থান হবে বলেও জানান পাটমন্ত্রী। যথাসময়ে গ্রাহকের বীমা দামি পরিশোধ করায় ন্যাশনাল লাইফের প্রতি মানুষের আস্থা বাড়ছে বলে জানিয়েছেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। তিনি বলেন, ন্যাশনাল লাইফের কর্মীরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের অর্থনীতিতে অবদান রাখছে। কোম্পানির প্রধান কার্যালয়ে গৌরবময় সাফল্যের 42 বছর উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। ঘরে ঘরে এনএলআই, জনে জনে এনএলআই স্লোগানকে ধারণ করে 42 বছরে পদার্পণ করেছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। প্রতিষ্ঠার পর থেকে কোম্পানির বর্তমান লাইফ ফান্ড 7,018 কোটি টাকা, বীমা দাবি পরিশোধ করেছে 12,220 কোটি টাকা। বৃহস্পতিবার কোম্পানির প্রধান কার্যালয়ে সাফল্যের 42 বছর উদযাপন আয়োজন করে ন্যাশনাল লাইফ। এ সময় বক্তারা সাফল্যের ধারা ধরে রাখার আহ্বান জানান। সুন্দর করে তারা এই দেশকে দেশের প্রতিষ্ঠান ভূমিকা রেখে যাচ্ছে। ন্যাশনাল লাইফ সম্পর্কে যা বলার আমাদের সিইও এন্ড এমডি সাহেব বলেছেন। ন্যাশনাল লাইফ এখন পর্যন্ত 75 লক্ষ লোককে বীমা দাবির আওতায় এনেছে জানিয়ে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, সব প্রতিকূলতার মধ্যেও যথাসময়ে বীমা দাবি পরিশোধ করেছে কোম্পানিটি। 24 সালে লাইফ ফান্ডের সাথে নতুন করে 2025 সালে এক বছরেই 1,022 কোটি টাকা আমরা নতুন করে লাইফ ফান্ডে যোগ করতে সক্ষম হয়েছি। আমরাই সর্বোচ্চ ট্যাক্স পে কোম্পানি হিসাবে বাংলাদেশে এখন পর্যন্ত লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। আমাদের রয়েছে গত 4 বছর একটানা ক্রেডিট রেটিং ট্রিপলে। কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, কর্মসংস্থান সৃষ্টি সহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ন্যাশনাল লাইফ। আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন আজকে আমাদের লাইফ ফান্ডের অবস্থা কি। আজকে আমাদের টোটাল বলি লাইফ ফান্ড কত, গত বছর কত ছিল, আজকে কত ছিল, এটা আপনাদের সাথে ট্রান্সপারেন্ট ক্লিয়ার যে নেক্সট ফিউচার আমরা কোথায় যাচ্ছি। সাফল্যের ধারাবাহিকতায় দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে আর থেকেই প্রতিষ্ঠানটি। বিলাল হোসেন, RTV, ঢাকা। সন্ধ্যা সংবাদে পর্যন্তই।
রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।